ছাত্রছাত্রীরা তোমরা আশা করি সকলে ভালো আছো। এর আগের দিন আমরা বছরের বিরোধিতার গতানুগতিক মতটা পড়ছিলাম, তাতে বিপরীত বিরোধিতা আর অধীন বিপরীত বিরোধিতা পড়েছি। আজকে বাকি দুটো বিরোধিতা পড়বো। আজকে প্রথম যেটা পড়বো সেটা হলো অসম বিরোধিতা। অসম বিরোধিতা অসম মানে সমান নেই। তাহলে সমান কার সমান? আমরা যেটা পরিমাণের সমানের কথা বলি, তাই না? পরিমাণের দিক থেকে কেউ কম কেউ বেশি। তাহলে অসম বিরোধিতার ক্ষেত্রে কি দেখবো? যে এই বিরোধিতাটা যে দুটো বচনের মধ্যে আছে তাদের মধ্যে শুধু পরিমাণগত পার্থক্য আছে। ঠিক আছে? তাহলে বিরোধিতার সংজ্ঞাটা আমরা বলছিলাম যে একই উদ্দেশ্য বিরোধিত দুটো নিরপেক্ষ বচন যদি গুণের দিক থেকে বা পরিমাণের দিক থেকে বা গুণ ও পরিমাণের দিক থেকে পৃথক হয়, তাহলে তাদের মধ্যে যে সম্পর্ক সেটাকে বচনের বিরোধিতা বলে। এবার অসম বিরোধিতার সংজ্ঞা কি হবে? তাহলে অসম বিরোধিতার ক্ষেত্রে একই উদ্দেশ্য এবং একই বিধেয় থাকবে, আর কি এটার গুণ একই হবে, হ্যাঁ, গুণ অভিন্ন হবে। গুণ অভিন্ন মানে ভিন্ন নয়, একই আর কি, হ্যাঁ। আর কি তাহলে এই দুটো হচ্ছে মিল থাকবে। পার্থক্যটা কি থাকবে? পার্থক্যটা থাকবে পরিমাণে। এইরকম যে সম্পর্কটা আছে, যে দুটো নিরপেক্ষ বচনের মধ্যে যদি দেখা যায় উদ্দেশ্য আর বিধেয় এক, গুণটাও অভিন্ন কিন্তু পরিমাণের পার্থক্য, তাহলে তাদের যে বিরোধিতার সম্পর্ক বা তাদের যে পারস্পরিক সম্পর্ক সেটাকে বলা হবে বচনের বিরোধিতা। তাহলে আমরা যদি দেখি যে একই উদ্দেশ্য বিধেয়যুক্ত একটা উদাহরণ নিই, সকল কবি হয় দার্শনিক। এটা আমরা দেখছি এ বচন, সকল কবি হয় দার্শনিক। তাহলে এর সঙ্গে বচনের বিরোধিতার সম্পর্কে যদি থাকতে হয় তাহলে কি হবে? অপর যে বচনটা হবে তার উদ্দেশ্য কবি হবে আর বিধেয় হবে দার্শনিক। আর কি গুণ একই হবে, অর্থাৎ এখানে ছিল হয় আর এখানেও আমরা লিখব হয়, তাহলে মানে দুটোই সদর্থক হলো। পরিমাণের পার্থক্য, এটা সকল আছে, তাহলে এখানে কি লিখব আমরা? কোন। তাহলে সকল কবি হয় দার্শনিক, কোন কোন কবি হয় দার্শনিক। এই যে দুটো বচন আছে, এই দুটো বচনের যে পারস্পরিক সম্পর্ক তাকে বলা হবে অসম বিরোধিতা। এবারে এটা এ বচনের এ আর আই এর ক্ষেত্রে তাহলে দেখছি আমরা এ বচন আর আই বচনের মধ্যে যে সম্পর্ক আছে, বিরোধিতার সম্পর্ক, সেটা হলো কি? অসম বিরোধিতার সম্পর্ক। অনুরূপভাবে একই গুণযুক্ত দুটো নিরপেক্ষ বচনও হতে পারে, যেমন এই দুটো ক্ষেত্রেই নয় থাকলো, দুটো ক্ষেত্রেই নয় হলো, আর এটা কি? এটা ই বচন আর এটা ও বচন। তাহলে এই যে ই আর ও বচনের মধ্যে যে বিরোধিতা, সেটাও দেখা যাচ্ছে উদ্দেশ্য বিধেয় এক, গুণও এক, কিন্তু পরিমাণটা পৃথক। এটা সামান্য বচন, এটা বিশেষ বচন। তাহলে এদের যে সম্পর্কটা ই আর ও বচনের যে বিরোধিতার সম্পর্ক, তাহলে সেটাও হয়ে যাবে কি? অসম বিরোধিতার সম্পর্ক। অর্থাৎ এ এবং ই, এ এবং আই, ই এবং ও, এই যে বিরোধিতার সম্পর্ক এদের মধ্যে, এটাকে বলা হচ্ছে অসম বিরোধিতা। অসম বিরোধিতা। এখানে অসম বিরোধিতার ক্ষেত্রে আমরা কি দেখব? যে অসম বিরোধিতা সত্য মূল্য তাহলে কি রকম হবে? সত্য মূল্য হবে যে অসম বিরোধিতা যদি দুই ধরনের বচন, তো একটা হচ্ছে কি সামান্য বচন আর একটা হলো বিশেষ বচন। এই দুই ধরনের বচনের মধ্যে পার্থক্য। সামান্য বচনের মধ্যে যদি সামান্য বচনটা এ হয়, তাহলে বিশেষ বচনটা আই হবে।
এদের মধ্যে বিরোধিতা আছে। আবার যদি সামান্য বচনটা ই হয় তাহলে বিশেষ বচনটা হবে ও। ঠিক আছে, এই সামান্য আর বিশেষ বচন। এবার কি সত্য মূল্যটা কেমন হবে? যদি সামান্য বচন সত্য হয় তাহলে ধরেই নিতে হবে বিশেষ বচন অবশ্যই কি হবে? সত্য হবে। সামান্য বচন যদি সত্য হয় বিশেষ বচন অবশ্যই সত্য হবে। কিন্তু বিশেষ বচন যদি সত্য হয় তাহলে আমি ছোট হাতে করি, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। এটাকে আমি ছোট হাতে টি করে দিচ্ছি। হ্যাঁ, ছোট হাতে টি। সামান্য বচন যদি সত্য হয় বিশেষ বচন হবে সত্য, বিশেষ বচন যদি সত্য হয় সামান্য বচন কিন্তু সত্য নাও হতে পারে। কারণ কি? দেখো এখানে বিষয়টা কি, আমরা দুটো ক্ষেত্রেই স্বীকার করছি বা হয় দুটো ক্ষেত্রেই অস্বীকার করছি। তো তাহলে এই সামান্য মানে কি? সবার সম্বন্ধে বলা, বিশেষ মানে একটা অংশ সম্পর্কে বলা ওই শ্রেণীর। তো সবার সম্বন্ধে যেই কথাটা সত্য হয় সেই কথাটা কয়েকজনের সম্পর্কে অবশ্যই সত্য হবে। ঠিক আছে, আবার কিন্তু কয়েকজনের ক্ষেত্রে যেটা সত্য সেটা সবার সম্পর্কে সত্য নাও হতে পারে। ঠিক আছে, তাই জন্য বলা হচ্ছে কি সামান্য বচন সত্য হলে বিশেষ বচন সত্য হবে, বিশেষ বচন সত্য হলে সামান্য বচন সত্য নাও হতে পারে। অর্থাৎ সামান্য বচনটা সত্যও হতে পারে অথবা মিথ্যাও হতে পারে। ঠিক আছে, অর্থাৎ আমাদের এখানটায় কি থাকলো? সংশয় থাকলো। ওই জন্য আমরা এটাকে ডি বা ইউ দিয়ে বোঝাবো। ডি ফর ডাউটফুল, ইউ ফর আনসার্টেন। তাহলে হয় এটা সংশয়াত্মক বা অনিশ্চিত। এই শব্দটা দিয়ে, এই বর্ণমালাটা দিয়ে বোঝাবো। কারণ যেহেতু টি বিশেষ বচন সত্য হলে সামান্য বচন সত্য বা মিথ্যা দুটোই হতে পারে। আবার কি, যদি দেখা যায় বিশেষ বচনটা মিথ্যা তাহলে সামান্য বচন অবশ্যই মিথ্যা হবে। কিন্তু যদি সামান্য বচন মিথ্যা হয় তাহলে বিশেষ বচন মিথ্যা নাও হতে পারে, অর্থাৎ সত্যও হতে পারে। তাহলে ব্যাপারটি কি উল্টো উল্টো? সামান্য বচন সত্য হলে বিশেষ বচন সত্য, কিন্তু বিশেষ বচন সত্য হলে সামান্য বচন সত্য বা মিথ্যা যে কোনোই হতে পারে। আবার বিশেষ বচন যদি মিথ্যা হয় তাহলে সামান্য বচন অবশ্যই মিথ্যা হবে, কিন্তু বিশেষ বচন যদি মিথ্যা হয়, সামান্য বচন যদি মিথ্যা হয় তাহলে বিশেষ বচনটা সত্য বা মিথ্যা দুটোই হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা যে এই বিরোধিতাটা অসম বিরোধিতা, এই বিরোধিতাটাকে আমরা একমুখী বা সমমুখী বিরোধিতা বলবো। কেন বলবো? কারণ এখানে দেখো সত্য থেকে সত্যই যাচ্ছে বা মিথ্যা থেকে মিথ্যায় যাচ্ছে। কিন্তু এমন নয় যে সত্য থেকে মিথ্যা, যেটা বিপরীত বিরোধিতাতে দেখেছিলাম একটা বচন সত্য হলে অন্যটা মিথ্যা হয়, মানে উল্টো সম্পর্ক। বা বিশেষ অধীন বিপরীত বিরোধিতার ক্ষেত্রে একটি বচন মিথ্যা হলে অপরটি সত্য হয়, যে এই যে বিপরীত সম্পর্কটা এই ধরনের কিন্তু নয়। এখানে দেখা যাচ্ছে সামান্য বচন সত্য হলে অনুরূপভাবে বিশেষ বচন সত্য হচ্ছে, বিশেষ বচন মিথ্যা হলে অনুরূপভাবে সামান্য বচন মিথ্যা হচ্ছে। এই জন্য এই বিরোধিতাটাকে একমুখী বা সমমুখী বিরোধিতা বলা হচ্ছে। হ্যাঁ, তাহলে একমুখী বা সমমুখী বিরোধিতা কোনটা? অসম বিরোধিতা। এবার অসম বিরোধিতার আরো একটা নাম আছে। সেই বিরোধিতাকে কি করে বোঝানো হয়? বিরোধিতাটার নাম অতিবর্তী অনুবর্তী বিরোধিতা। অতিবর্তী মানে পরিমাণের দিক থেকে যেটা বেশি, অনুবর্তী মানে পরিমাণের দিক থেকে যেটা কম। অতিবর্তী সামান্য বচন সবার সম্বন্ধে বলে, তাই এই বচনটা হলো অতিবর্তী। অতিবর্তী আর বিশেষ বচনটা যে কম সম্পর্কে বলে, কম উদ্দেশ্য সম্পর্কে, এটা হবে অনুবর্তী। তাহলে সামান্য বচনের নিরিখে বিশেষ বচন অনুবর্তী আর বিশেষ বচনের নিরিখে সামান্য বচন অতিবর্তী। এই জন্য এই বিরোধিতাটার নাম হয়ে যাচ্ছে কি? অতিবর্তী অনুবর্তী বিরোধিতা। ঠিক আছে, তাহলে সামান্য বচন আর বিশেষ বচনের যে এই যে বিরোধিতাটা, এই বিরোধিতাটার আরেকটা নাম হলো অতিবর্তী অনুবর্তী বিরোধিতা। কেন অতিবর্তী
সামান্য বচন আর বিশেষ বচনের যে সম্পর্ক সেটা হলো বিশেষ বচনের নিরিখে সামান্য বচন অতিবর্তী আর সামান্য বচনের নিরিখে বিশেষ বচন অনুবর্তী। এই জন্য এই বিরোধিতাটাকে অতিবর্তী অনুবর্তী বিরোধিতা বলা হয়। ঠিক আছে, এরপরে আমরা যে বিরোধিতা নিয়ে আলোচনা করব সেটা হলো বিরুদ্ধ বিরোধিতা। বিরুদ্ধ বিরোধিতা, বিরুদ্ধ মানে কি পুরোপুরি উল্টো উল্টো কথা। যেমন যদি একটা বচন এই বিরোধিতা সম্পর্কে যদি একটা বচন সামান্য হয় তাহলে ওই অন্য বচনটা কি হবে, উল্টো হয়ে যাবে, বিশেষ হয়ে যাবে। পরিমাণের দিক থেকে যদি সামান্য হয় তাহলে আরেকটা বচন যে থাকবে সেটা হচ্ছে বিশেষ হয়ে যাবে। এটা যদি সদর্থক হয় তাহলে এটা হয়ে যাবে নৈরার্থক। আবার এটা সদর্থক হলে এটা নৈরার্থক হবে। আবার এটা যদি নৈরার্থক হয় তাহলে এটা হয়ে যাবে সদর্থক। তাহলে একটা বচন যদি সামান্য সদর্থক হয় তাহলে তার সঙ্গে বিরোধিতা সম্পর্কে থাকবে বিশেষ নৈরার্থক। একটা বচন যদি সামান্য নৈরার্থক হয় তাহলে তার সঙ্গে বিরোধিতা সম্পর্কে থাকবে বিশেষ সদর্থক। অর্থাৎ সামান্য নৈরার্থক মানে এই বচন, তার সঙ্গে বিরোধিতা সম্পর্কে থাকবে বিশেষ নৈরার্থক অর্থাৎ ও বচন। আবার একটা বচন যদি সামান্য পরিমাণের দিক থেকে এবং গুণের দিক থেকে নৈরার্থক অর্থাৎ ই বচন হয় তাহলে তার সঙ্গে বিরোধিতা সম্পর্কে থাকে বিশেষ পরিমাণের দিক থেকে গুণের দিক থেকে সদর্থক অর্থাৎ আই বচন। তাহলে এই যে আমাদের বিরোধিতাটা দাঁড়ালো এর সঙ্গে ও, এর সঙ্গে আই, এই প্রকার বিরোধিতাকে বলা হচ্ছে কি বিরুদ্ধ বিরোধিতা। এখন গুণ পরিমাণের দিক থেকে যখন পুরোপুরি উল্টো, সত্য মূল্যের পার্থক্য হয়ে যাবে পুরোপুরি উল্টো। অর্থাৎ এ বচন আর ও বচনের দৃষ্টান্ত নিয়ে যদি আমরা করি, এ যদি সত্য হয় তাহলে ও হয়ে যাবে মিথ্যা। আবার ও যদি সত্য হয় তাহলে এ হয়ে যাবে মিথ্যা। অর্থাৎ এ মিথ্যা হলে ও হয়ে গেল সত্য, ও মিথ্যা হলে এ হয়ে গেল সত্য। তার একটা উল্টো উল্টো সম্পর্ক। দুটো বচন তার মানে কি একই সঙ্গে সত্য হবে না বা একই সঙ্গে মিথ্যা হবে না। যেখানে এ সত্য সেখানে ও মিথ্যা, যেখানে ও সত্য সেখানে এ মিথ্যা। বা উল্টো করে বলতে পারো যেখানে এ মিথ্যা সেখানে ও সত্য, যেখানে ও মিথ্যা সেখানে এ সত্য। এই যে সম্পর্ক এটাকে বলা হচ্ছে কি বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক। এইবার সব বিরোধিতাগুলো আমরা একটা একটা করে লিখব, লিখে একটা ছকের মাধ্যমে এটাকে প্রকাশ করব। কিরকম ভাবে? প্রথম যে বিরোধিতাটা আমরা পড়েছিলাম সেটা হলো বিরুদ্ধ বিরোধিতা, বিপরীত বিরোধিতা। প্রথম বিরোধিতা যেটা আমরা পড়লাম সেটা হলো বিপরীত বিরোধিতা। বিপরীত বিরোধিতা এটা কাদের কাদের মধ্যে আছে? এটা এ বচন আর ই বচনের মধ্যে আছে এই বিরোধিতা। এটা কি নির্দেশ করে? দুটো বচন একসঙ্গে সত্য হবে না, একটা সত্য হলে অন্যটা অবশ্যই মিথ্যা হবে। কিন্তু এটা নির্দেশ করে কিন্তু একটা বচন যদি মিথ্যা হয় অন্যটা সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে। আমরা কি দিয়ে বোঝাচ্ছিলাম? ডি দিয়ে বোঝাচ্ছিলাম, ডাউটফুল দিয়ে বোঝাচ্ছিলাম। আবার এইবারে 2 নম্বর বিরোধিতা আমরা দেখলাম অধীন বিপরীত বিরোধিতা। অধীন বিপরীত বিরোধিতা এটা কার কার মধ্যে আছে?
আই আর ও বচনের মধ্যে আছে। এখানে কি একটা বচন মিথ্যা হলে অন্যটি সত্য হয়। আচ্ছা এগুলো আমি ছোট হাতে বলি তাহলে সুবিধা হবে। সত্য হয়, কিন্তু যদি একটা বচন সত্য হয় তাহলে অন্য বচনটি কি হবে? ডাউটফুল, সংশয়াত্মক হবে, কারণ দুটোই একসঙ্গে সত্য হতে পারে না। তারপরে 3 নম্বর যে বিরোধিতাটা সেটা হলো অসম বিরোধিতা। অসম বিরোধিতা কার কার মধ্যে আছে? এ আই অথবা ই ও এর মধ্যে আছে। এখানে কি দেখছি, এক সামান্য বচন সত্য হলে সামান্য বিশেষ বচন হবে কি সত্য, আবার সামান্য বিশেষ বচন যদি মিথ্যা হয় সামান্য বচন হয়ে যাবে মিথ্যা। কিন্তু উল্টো কথাটা ঠিক নয়, অর্থাৎ যদি দেখা যায় বিশেষ বচন যদি সত্য হয় সামান্য বচন হবে ডাউটফুল, আবার যদি সামান্য বচন বিশেষ বচন যদি সত্য হয় সামান্য বচন হবে ডাউটফুল, আর যদি সামান্য বচন যদি মিথ্যা হয় বিশেষ বচন হয়ে যাবে ডাউটফুল। এই দাঁড়ালো। আর 4 নম্বর যে বিরোধিতা সেটা হলো বিরুদ্ধ বিরোধিতা। বিরুদ্ধ বিরোধিতা এটা কার কার মধ্যে আছে? এটা এ এর সঙ্গে আছে ও, আর ই এর সঙ্গে আছে আই। এক্ষেত্রে কিন্তু একটা বচন সত্য হলে অন্যটা হচ্ছে মিথ্যা হবে, আবার একটা বচন যদি মিথ্যা হয় তাহলে অন্যটা সত্য হবে। এই দুটি দিকে অ্যারো দিয়ে দিলাম, মানে এদিক থেকে এদিকে বা এদিক থেকে এদিকে যাওয়া যাবে। বেশ, এই হয়ে গেল বিরোধিতা। তাহলে প্রথম বিপরীত বিরোধিতা, যে বিরোধিতাটার আরেকটা নাম হলো অতি বিষমতা, এ আর বি এর মধ্যে আছে। অতি বিপরীত বিরোধিতা, যে বিরোধিতাকে বলি অনুবিষমতা, আই আর ও এর মধ্যে আছে। অসম বিরোধিতা, যেটাকে আমরা অতিবর্তী অনুবর্তী বিরোধিতা বলি, এ আই বা ই ও এর মধ্যে আছে। এটাকে একমুখী বিরোধিতা বা সমমুখী বিরোধিতা বলে। বিরুদ্ধ বিরোধিতা এ আর ও বা ই আর আই এর মধ্যে আছে। এইবারে এটাকে প্রকাশ করব কি আমরা একটা ছকের মাধ্যমে। ছকটা কি একটা বর্গক্ষেত্র লাগবে যার চারদিকেরই বাহু সমান হবে, এটা জরুরি। চারদিকের বাহু সমান হওয়াটা জরুরি। অনেক জায়গায় আয়তাকার থাকে, সেগুলো ঠিক নয়। সবসময় এটা বর্গাকার, কারণ এটার নামই হচ্ছে বিরোধ চতুষ্কোণ বা বিরোধিতার বর্গক্ষেত্র বলে। বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র না, এরকম নয়, এরকম জিনিস নয়। কেন নয় তা আমি ব্যাখ্যা করে দিচ্ছি এখন। এই বিরোধিতাটাতে দেখানো হয় এখানে এ আর ই আছে, উপরে যে বাহু দুই কোণে বাঁদিকে এ ডান দিকে ই, এটা বিপরীত। এই বাহুটা নিচে আছে, এর ঠিক নিচে আছে আই, আর এখানে হচ্ছে ই এর নিচে ও, এটা হলো অধীন বিপরীত। অধীন বিপরীত। তাহলে ই আর ও এখন চারটে বছর লেখা হয়ে গেছে। ই আর ও এতে আছে অসম, এদের মধ্যে অসম বিরোধিতার সম্পর্ক। একই রকম ভাবে এদের মধ্যে আছে অসম বিরোধিতা। হ্যাঁ, এইবারে বিরুদ্ধ বিরোধিতা কোথায় আসবো? এই সম্পর্ক, এটা হচ্ছে বিরুদ্ধ। এ থেকে ও বিরুদ্ধ, আই থেকে ই বিরুদ্ধ।
এমনকি যদি অর্ধেক করে থাকো দেখবে এটা অতিভুজ। অতিভুজ যে কোনো ত্রিভুজে অতিভুজ কি বৃহত্তম বাহু। তাহলে কি হবে, বৃহত্তম রেখা দিয়ে বিরুদ্ধ বিরোধিতাটাকে দেখানো হচ্ছে। এই জন্যই যে আমরা যে বিরোধিতার সম্পর্ক করছিলাম যে উদ্দেশ্য বিন্দু এক হবে, গুণের দিক থেকে পৃথক হলেও বিরোধিতা, পরিমাণের দিক থেকে পৃথক হলেও বিরোধিতা, গুণ ও পরিমাণের দিক থেকে পৃথক হলেও বিরোধিতা। একমাত্র বিরুদ্ধ বিরোধিতা গুণ আর পরিমাণের দিক থেকে পৃথক আছে, অর্থাৎ এটা হলো বলিষ্ঠতম বিরোধিতা। বলিষ্ঠতম বিরোধিতা, এই বিরোধিতাগুলো যে আছে, বাকি তিনটে যে বিরোধিতা আছে গতানুগতিক মত অনুসারে বিরুদ্ধ বিরোধিতাটা হচ্ছে সব থেকে শক্তিশালী। ওই জন্য এটা বৃহত্তম বাহু দিয়ে দেখানো হচ্ছে। ঠিক আছে, এটা আয়তক্ষেত্র আঁকলে না, বর্গক্ষেত্র আঁকলে এটা বেশি ভালো। আর এটা বলা হয় বিরোধ চতুষ্কোণ বা বিরোধিতা বর্গক্ষেত্র। এইভাবে আমরা বর্গক্ষেত্রটা দেখাবো। হয়ে গেল। তাহলে আমরা কি রাখবো, উপরের বাঁদিকে এ, ডান দিকে ই, নিচের বাঁদিকে আই ও। এই কারণ হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা, উপরে বিপরীত, অধিক বিপরীত, অসম অসম বিরোধিতা। বন্ধ করে দিলাম, এটা মুছে দিলাম। এবারে আমরা সত্যমূল্যের ছকটা আঁকবো। সত্যমূল্যের ছক, এই যে এখানে যে করেছি এটা বুঝতে, এই যে সরি এখানে যে করেছি এটা বুঝতে একদম সুবিধা হওয়ার কথা নয়, আমরা সুবিধা মতো করে দেব। সেখানে কি আবার একটা বর্গক্ষেত্র আঁকবো। বর্গক্ষেত্র আঁকবো, বর্গক্ষেত্র আঁকলাম। এর সমান্তরাল ভাবে তিনটে রেখা আঁকবো আর উপরে নিচে তিনটে রেখা আঁকবো। হ্যাঁ, হরাইজন্টাল ভার্টিক্যাল, হরাইজন্টাল তিনটে, ভার্টিক্যাল তিনটে করব। ঠিক আছে, তাহলে আগে উপরে নিচে এই হয়ে গেল। এবারে এটাকে করব, আর মোটামুটি মাঝখান থেকে একটা দাগ দিলাম। এবারে এর মাঝখানে একটা ভাগ করে দিই, তাহলে কি হবে, ঘরগুলো আমার সমান সমান হয়ে যাবে। এবার আমরা কি করব, উপর থেকে এ ই আই ও লিখব। হলো, এই এ থেকে ও এর দিকে বড় হাতে টি লিখে নেমে যাব। এই এইভাবে বড় হাতে টি লিখে নেমে যাব। আর এ আর ও এর তো উল্টো সম্পর্ক, তাহলে উল্টো কাজ করব। ও থেকে এর দিকে আমরা বড় হাতে এফ লিখে নেমে যাব। এফ 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 লিখে নেমে যাব। এবার টি গুলো যে আছে এর পাশে আমরা এফ লিখলাম। তাহলে এর উল্টো করব, এফ গুলোর পাশে আমরা টি লিখব। বাকি যে নিচে চারটে ঘর থাকলো এখানে আমরা ডি লিখে দেব। ডি লিখে দিলাম, হয়ে গেল। এখন আমরা এখানে কিন্তু সমস্ত বিরোধিতার যত সত্যমূল্য আছে এখানে পেয়ে যাব। যেমন এ আর ই এর সম্পর্কটা বিচার করব। এদের মধ্যে আছে কি বিপরীত বিরোধিতার সম্পর্ক। আমি বলেছিলাম যে বিপরীত বিরোধিতায় এই যে দেখো, একটি বচন সত্য হলে অন্যটা অবশ্যই মিথ্যা হবে। দেখো, এ যেখানে সত্য ই মিথ্যা, ই যেখানে সত্য এ মিথ্যা। কিন্তু একটি বচন মিথ্যা হলে অন্যটি ডাউটফুল হবে। দেখো, এ যেখানে মিথ্যা ই সেখানে ডাউটফুল, আবার ই যেখানে মিথ্যা সেখানে এ ডাউটফুল। তাহলে এইটা মিলে গেল, এটাও মিলে গেল, তাহলে এইটুকু ঠিক আছে। এইবারে আমরা আই আর ও দেখবো। আই আর ও এর মধ্যে কি আছে, অধিক বিপরীত বিরোধিতার সম্পর্ক। কেমন, যে এখানে একটি বচন যদি মিথ্যা হয় অন্যটি কি হবে, কোথায় গেল, এই একটি বচন মিথ্যা হলে অন্যটি সত্য, আর একটি বচন সত্য হলে অন্যটি ডাউটফুল হয়। দেখো, আই যেখানে মিথ্যা ও সেখানে সত্য, আবার ও যেখানে মিথ্যা আই সেখানে সত্য, এটা মিলে গেল। কিন্তু উল্টোটা ঠিক নয়। দেখো, আই যেখানে সত্য সেখানে ও ডাউটফুল, ও যেখানে সত্য সেখানে আই ডাউটফুল। এই যে এই জিনিসটা মিলে গেল। তাহলে এইটুকু মিলে গেল। এবার আমরা দেখব অসম বিরোধিতা। আমি এ আর আই এর মধ্যে দেখাই, তাহলে ও ই আর ওটা যদি আমরা বুঝে যাবো যে না ঠিক আছে। এ আর আই বলছে সামান্য বচন সত্য হলে বিশেষ বচন, বিশেষ বচন সত্য হবে, পাশাপাশি লিখেছিল। এ সামান্য বচন সত্য হলে বিশেষ বচন সত্য। দেখো, সামান্য বচন সত্য, এ সত্য, তো বিশেষ বচন সত্য। কিন্তু বিশেষ বচন যদি সত্য হয় সামান্য বচন ডাউটফুল হয়। আই এর নিচে কোথায় সত্য আছে, এই যে সত্য আছে, এটা কি হবে, ডাউট।
এইটা হচ্ছে অনুমিত, আর এখানটায় বড় হাতের আইটা বড় হাতের সংখ্যা লেটারটা থেকে আমরা অনুমানটা শুরু করব, আর এখানে অনুমানে উপনীত হবে। ঠিক আছে, এটা অনুমিত আর এটা এখান থেকে হচ্ছে কি অনুমানটা প্রক্রিয়াটা শুরু হচ্ছে। তাই জন্য আমরা যেখান থেকে অনুমান প্রক্রিয়াটা শুরু হবে সেটা আমরা বড় হাতে দেবো। তাহলে আই শব্দ হলে কোনটা ধরবো, এটা না এটা, এটা ধরবো, কারণ এটা বড় হাতে। আই শব্দ হলে এ ডাউটফুল। ঠিক আছে, আবার এ যদি মিথ্যা হয় আই কি হবে, ডাউটফুল হবে। একই হবে ই আর ও মিল। এবার আমরা বিরুদ্ধ বিরুদ্ধতা এ আর ও। দেখো যেখানে এ সত্য ও মিথ্যা, আবার যদি ও মিথ্যা ধরো তাহলে এ সত্য ধরতে হবে। একইভাবে ও এ যদি মিথ্যা ধরো ও সত্য, আবার যদি ও সত্য ধরো তাহলে এ মিথ্যা হবে। এই আমাদের গতানুগতিক ভাবে গতানুগতিক যে বিরোধিতা সেই বিরোধিতাটা সম্পূর্ণ হলো। ঠিক আছে, চারটি বিরোধিতা আমাদের গতানুগতিক মত অনুসারে বা চিরাচরিত মত অনুসারে বিপরীত, অধীন বিপরীত, অসম, বিরুদ্ধ, আর এদের সত্য মূল্য, এটা বিরোধিতার বর্গক্ষেত্র আমি দেখিয়ে দিলাম। সত্য মূল্যের ছকটা কিভাবে করলাম, একটা বর্গক্ষেত্র আঁকবে, প্রথমে মাঝখানে কেটে দেবে, তারপর তার মাঝখানে একটা করে দাঁড়িয়ে, তাহলে তিনটে ভাগ হলো, মোট চারটে ঘর হবে। একই রকম ভাবে এই উপর দিকে আগে মাঝে কেটে দেবে, তারপর এখানে কাটবে, এখানে কাটবে, চারটে ঘর হয়ে যাবে, সমান সমান ঘরগুলো হবে, দেখতে সুন্দর। এইটুকু। তাহলে আজকে এইটুকুই থাক। কেমন? ধন্যবাদ।